এটা তার মধ্যে ছিল। রণাঙ্গনের যুদ্ধে শহীদ জিয়াউর রহমান প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার, এবং জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটা বৃহৎ অঞ্চল শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তাঞ্চল হিসাবে ছিল। রৌমারীর যুদ্ধের কথা এবং রৌমারীর মুক্তাঞ্চলের কথা আমরা অনেকেই জানি। মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ঘোষণা, তার নিজের অংশগ্রহণ এবং এই যে দুটো পয়েন্ট আমি বললাম, প্রথম সেক্টর কমান্ডার এবং প্রথম ফোর্সেস কমান্ডার, এস ফোর্স এবং কে ফোর্স আরো পরে হয়েছে, বেশ কিছুদিন পরে। এই সব কিছু মিলিয়ে শেখ মুজিব যখনই জিয়াউর রহমানের কর্মকাণ্ডের মুখোমুখি হতেন কিংবা মানুষের দিকে ভক্তি, শ্রদ্ধা, সম্মানের পরিমাপের বিষয়টি দেখতেন, তখন তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করত। যে হীনমন্যতার কারণে প্রাপ্যতা সত্ত্বেও, যোগ্যতা সত্ত্বেও জিয়াউর রহমানকে প্রধান, সেনাবাহিনী প্রধান করা হয়নি। একটু নিচ থেকে ডিঙিয়ে শফিউল্লাহ সাহেবকে করা হয়েছিল। জিয়াউর রহমান সেটাও মেনে নিয়েছিলেন। মেনে নিয়ে উনি ওনার পেশায় যোগ দিয়েছিলেন। শেখ মুজিব যেদিন মুক্তিযোদ্ধাদেরকে প্রথম বললেন তোমরা যার যার কাজে ফেরত চলে যাও, সেই দিনই মুক্তিযুদ্ধকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। কারণ এই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এবং সংগঠকদের কাছ থেকে যে পরামর্শ নেওয়ার প্রয়োজন ছিল একটা মুক্তিযুদ্ধের মূল ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য, সেই জায়গাটাকে তিনি প্রথমেই কবর দিয়ে দিয়েছেন। যে ভোটের অধিকারের জন্য মুক্তিযুদ্ধের সূচনা হলো, ভোটের অধিকারকে অগ্রাহ্য করেছিল পাকিস্তানি ঔপনিবেশিক সরকার, সে অগ্রাহ্য করার প্রতিবাদে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। সে ভোটের অধিকারটাকে প্রথম হরণ করলেন শেখ মুজিব এবং তার দলের লোকজনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট বাক্স ছিনতাই, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যালট বাক্স ছিনতাই, কোথাও মুজিববাদী ছাত্রলীগের পরাজয়ের আশঙ্কা দেখলেই ভোটাধিকার সেখান থেকে কেড়ে নেওয়া হয়েছে। 1973-এর জাতীয় সংসদ নির্বাচন যেটা, সেই সংসদ নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম আবুল মনসুর আহমেদ, আজকে ডেইলি স্টার এবং প্রথম আলোর 2 সম্পাদকের বাবা, তিনি একজন আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন যে আমরা বঙ্গবন্ধুকে বলেছি, আমরা শেখ মুজিবকে বলেছি যে কটি আসন পাবে বিরোধী দল, আপনার যে আকাশ সমান জনপ্রিয়তা, আপনি এদেরকে নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। শেখ মুজিব সেইটাও সহ্য করতে পারেননি। হেলিকপ্টারে করে ব্যালট বাক্স নিয়ে এসে মোস্তাককে বিজয়ী করা হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বাবাকে বন্দী করে রেখে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। নবম সেক্টরের কমান্ডার মেজর জলিলকে পরাজিত ঘোষণা করে সেখানে হরনাথ বাইন নামক একজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে ভোটের জন্য লড়াইটা আমরা করলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, হাজারো মা বোনরা তাদের সম্ভ্রম দিতে বাধ্য হলো, সেই ভোটের অধিকারটাকে সর্বপ্রথম পদদলিত করেছেন শেখ মুজিব নিজে। যেই বহুদলীয় গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা এই যুদ্ধটা করলাম, একটা রক্ত আপ্লুত মানচিত্র অর্জন করলাম, সেই বহুদলীয় গণতন্ত্রকে এবং কথা বলার অধিকারকেও প্রথম লাঞ্ছিত করলেন শেখ মুজিব। সমস্ত সংবাদপত্রগুলোকে বন্ধ করে দিলেন, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিলেন, নিজের দল যেটা সেইটাকেও কবরে পাঠিয়ে শান বাঁধিয়ে সুন্দর করে স্থায়ী করে দিলেন যে আওয়ামী লীগ নামের দলেরও আর কোনো প্রয়োজন নেই। করলেন বাকশাল, সংবাদপত্রগুলো বন্ধ করে দিলেন। এই যে একের পর এক যে পদক্ষেপ, সেই পদক্ষেপেরই অনিবার্য পরিণতি ছিল 1975-এর আগস্ট। সাহস করে অনেকে অনেক কথা বলেন না। পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে স্বরূপকাঠির পেয়ারা বাগানে, পিরোজপুরের পেয়ারা বাগানে প্রথম মুক্তিযোদ্ধাদের নিয়ে সশস্ত্র ট্রেনিং এর কাজটি শুরু করেছিলেন ইঞ্জিনিয়ার সিরাজ শিকদার। প্রথম, তার আগে কোন রাজনৈতিক দল করেনি। সেই সিরাজ শিকদারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে দম্ভ ভরে আবার পার্লামেন্টে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? এই যে অনাচার, এই যে দুরাচার, এই যে একটা রাজতান্ত্রিক ব্যবস্থা, এটা বাংলাদেশের মানুষ প্রথম দেখেছে শেখ মুজিবের কাছে এবং তার সাঙ্গপাঙ্গদের কাছে। অনেক জিনিস আমরা তখন দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি, আমরা রক্ষী বাহিনী দেখেছি, প্রাইভেট বাহিনী তৈরি করে কিভাবে সেনাবাহিনীকে অবদমিত করা হয়েছিল, কিভাবে পার্শ্ববর্তী দেশের কাছে নিজেদের সার্বভৌমত্ব বন্ধক দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল 25 বছরের মৈত্রী চুক্তি করে। এই সবগুলো তার নেতৃত্বেই হয়েছিল। যেই কারণেই
তার নেতৃত্বকে ছাপিয়ে সত্যিকার সৎ এবং দেশপ্রেমিকের নেতৃত্ব কার আছে মানুষ সেটা খুঁজেছে। খুঁজতে খুঁজতে পট পরিবর্তনের মধ্য দিয়ে যখন জিয়াউর রহমানকে পেয়েছে তখন মানুষ তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে এবং বুকের উত্তাপ, হৃদয়ের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবকিছু দিয়ে তাকে ভূষিত করেছেন, যেটার জন্য আগে পেছনে কোনো উপাধির প্রয়োজন হয় না। শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধির জন্য 96 থেকে 2001-এ জাতীয় সংসদে থাকাকালীন আওয়ামী লীগ আইন পাশ করেছিল, আপনাদের মনে আছে, যে শেখ মুজিবের ছবিকে অসম্মান করলে এতদিনের জেল, শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করলে এত হাজার টাকা জরিমানা। আরে জিয়াউর রহমানের ছবি তো পাহারা দেয় বাংলাদেশের জনগণ। জিয়াউর রহমানের উপাধি দেওয়ার জন্য, উপাধিকে রক্ষা করার জন্য কোনো বাহিনীর প্রয়োজন হয় না। এই হৃদয়ের বনি কোঠায় যাকে স্থান দেওয়া হয় তার ছবি টানানোর কোনো প্রয়োজন হয় না। যার প্রয়োজনও বিএনপি রেখেছে, 3-3বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমরা না জিয়াউর রহমানের নিহত হওয়ার দিনটাকে সরকারি ছুটি ঘোষণা করেছি, না তার নিহত হওয়ার দিনটিতে আমরা হরতাল পালন করেছি, যেটা আওয়ামী লীগ শেখ মুজিবের ব্যাপারে করেছে। অত্যন্ত সযত্নে আমরা এই বাংলাদেশের মানুষের হৃদয়ের এই রতনটাকে যত্ন করে রাখার চেষ্টা করেছি। পরবর্তী যে প্রজন্মের হাতে নেতৃত্ব গেছে তাদেরকেও সেইটাই শিক্ষা দিয়েছেন এবং তার পরবর্তী নেতৃত্ব বেগম খালেদা জিয়া শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন, তারেক রহমান সাহেব শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন। বেগম খালেদা জিয়া তার প্রতিটি বক্তব্যে সবার শেষে নিজের স্বামী এবং নিজের দলের প্রতিষ্ঠাতার নামটি বলতেন। তিনি বলতেন শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। মনে করে দেখেন, জাতীয় সংসদেও বলতেন, জাতির উদ্দেশ্যে ভাষণগুলোতেও বলতেন। অর্থাৎ সম্মান, একজনকে বড় করতে হলে তো আরেকজনকে ছোট করার প্রয়োজন নেই। কিন্তু আওয়ামী লীগের কথা হচ্ছে সবাইকে ছোট করে দাও, আমরা একা বড় থাকবো। বড় থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে শুধুমাত্র বাবার মূর্তি স্থাপন করার জন্য 10,000 কোটি টাকা খরচ করেছে সারা দেশে, আর 10 ঘন্টার মধ্যে সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে মানুষ। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন, বাংলাদেশের মানুষ আপনাকে আপনার গোষ্ঠী সহ দেশ ছাড়া করেছে। আমাদের কিছু করার প্রয়োজন হয় নাই। তারপরেও এদের হুঁশ হয় না, এখনো বিদেশে বসে কূপ দেন, বরিশালের ভাষায় বলে কূপ দেয়, কূপ দেয়। ভারতে বসে আসাদুজ্জামান খান কামাল গত পরশু বলেছেন কত বড় বেয়াদবি এবং কত বড় উদ্যত্ত। ওখানে বসে তিনি বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের মূলে নাকি সেনাবাহিনী এবং ইসলামী শক্তি। তাহলে আমাদের বিএনপির যে 500 মতো নেতাকর্মী নিহত হলো, আমাদের আগে যারা গুম হলো, খুন হলো, বেগম খালেদা জিয়ার বাড়ি ছাড়া হলো, তার আদরের সন্তান আরাফাত রহমান কোকো বিদেশে থেকে থেকে সরকারের অত্যাচারে, তারপর লাশ যখন আসলো তার মরদেহ, তখন বেগম খালেদা জিয়া 92 দিন ধরে গুলশান কার্যালয়ে বন্দী। এই ট্রাজিক ইতিহাস মানুষ কি এত তাড়াতাড়ি ভুলে যাবে? আসাদুজ্জামান খান কামাল আরো বলেছেন, ভারতকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করার জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকারে উনি এটা বলেছেন। কত বড় উদ্যত্ত ওই ব্যাটা, নাকি আবার একটা মুক্তিযোদ্ধা। ও হচ্ছে একটা চুক্তি যোদ্ধা, চুক্তি করে হয়তো তখন সার্টিফিকেট নিয়েছে, নাহলে এত বড় কথা কেউ বলতে পারে আর এক দেশে বসে? আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের সতীত্ব সম্ভ্রম রক্ষার জন্য যেখানে এখনো মানুষ জীবন দিতে প্রস্তুত, সেখানে তার এই বক্তব্য কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় এবং এটার জন্য তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করা উচিত। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। এই বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে প্রেক্ষিত, তাতে আমার কাছে কেন যেন মনে হয় ঝড়ের মধ্যে জাহাজ যখন পড়ে, সেই জাহাজের জন্য একজন দক্ষ নাবিক প্রয়োজন, একজন ভালো মানুষের প্রয়োজন না। একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ, সারা পৃথিবী ব্যাপী নাম কাম আছে, এরকম একজন মানুষ কিন্তু ওই জাহাজটাকে সামলাতে পারবেন না। ওই জাহাজটাকে সামলাতে হলে একজন এক্সপার্ট সেইলরের দরকার, একজন এক্সপার্ট ক্যাপ্টেনের দরকার। যে রত্ন ভান্ডারটা একমাত্র বিএনপির কাছে আছে, কারণ বিএনপি দেশ পরিচালনা করেছে। মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিলেন, ভারতের সাথে পানি চুক্তির ব্যাপারে যে দৃঢ়তা, যে অনমনীয়তা, তার মাধ্যমে বিএনপি দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম প্রথম পানির অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছিলেন।
পরবর্তী আওয়ামী লীগ সরকার শুধু দিয়েছে দিয়েছে দিয়েছে, আর তাদের ভণ্ড পররাষ্ট্রমন্ত্রী বলেছে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং শেখ হাসিনা পার্লামেন্টে বলেছেন ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। কেন ভারত? কেন ভারত হোক, চীন হোক, পাকিস্তান হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, যে কোনো দেশ হোক পৃথিবীর, সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সাম্যের ভিত্তিতে। আমার দেশের মর্যাদা, তার দেশের মর্যাদা, দুটোকে যখন সমান্তরাল করা হবে তখনই মাত্র তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে। মুক্তিযুদ্ধ যদি আমরা করতে পারি, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আবার সেই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেই, এমন গ্যারান্টি তো আমরা দেই নাই, এমন নিশ্চয়তা আমরা কাউকে দেই নাই। আর ছোট বন্ধুদেরকে বলবো, আমাদের ছোট ভাই যারা, আমাদের সন্তান সহ যারা, আপনারা পাকা ফলটাকে ঝাঁকি দিয়ে দ্রুত ফেলেছেন একটু। 15-16 বছর ধরে আমরা সর্বাত্মক ত্যাগের মাধ্যমে, বিশেষ করে জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তার 2 পুত্র এবং তিনি নিজে, যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের ব্যাপারে একাগ্র, দৃঢ়চিত্ত এবং কঠোর ছিলেন মানসিকভাবে, তারই ধারাবাহিকতায় একটা পর্যায়ে এসে আপনারা গাছে জোরে নাড়া দিয়েছেন, ফলটা 2 দিন আগে পড়েছে। নাহলে এই ফল পড়তো, এই ফ্যাসিস্ট থাকতে পারতো না, এটা নিশ্চিত, হয়তো আরো কিছুদিন সময় লাগতো। তার অর্থ এই না যে আপনারা সব কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন এবং যাদের আরো অবদান এখানে আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। এটা কখনো কাম্য হতে পারে না, কখনই কাম্য হতে পারে না। আপনারা কেন সরকারে গেলেন? আপনারা আন্দোলনের মধ্যে ছিলেন, আন্দোলনের চাপ সৃষ্টি করেই তো দাবি আদায় করা আরো সহজ হতো। সরকারে আপনারা যেহেতু গিয়েছেন, আজকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা সরকারে অংশগ্রহণ করেছেন, তারা যে সারা দেশে ঘুরছেন, হেলিকপ্টারে করে কম্বল দিচ্ছেন, টাকা দিচ্ছে কে? তারা যে রাজনৈতিক দল করার জন্য বৈঠক করছেন, মিটিং করছেন, খোলা জিপের মধ্যে দাঁড়িয়ে 2 হাত তুলে মাইলের পর মাইল অতিক্রম করছেন, সেখানে এসপি আছে, সেখানে ডিসি আছে, কে নির্দেশ দিল তাদেরকে এসপিডিসির প্রোটোকল দেওয়ার জন্য? কারা টাকা দিচ্ছে তাদের এই দল গঠনের জন্য? এই প্রশ্ন করলেই অপরাধ হয়ে যাবে। এই প্রশ্ন করার অধিকার তো সবার আছে। প্রশ্ন করতে পারে নাই বলেই কিন্তু মায়েরা, বোনেরা, মুগ্ধরা, স্নিগ্ধরা সবাই কিন্তু রাস্তায় নেমে মা পানি দিয়েছে, মা শুশ্রূষা করেছে, সন্তান জীবন দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে যারা মরতে জানে তাদেরকে মারা যায় না, তারা প্রমাণ করেছে। আবার প্রমাণ করতে পারবে না এমন নিশ্চয়তা কিন্তু নাই। সুতরাং নিজেদেরকে সবকিছুর ঊর্ধ্বে ভাবাটা আপনাদের ঠিক হচ্ছে না। জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন, আওয়ামী লীগের কুকীর্তিকে চাপা দেওয়ার অপচেষ্টা করা হবে। যত বিভাজন করবেন অত মানুষের মনের মধ্য থেকে দৃষ্টি সেদিকে আকৃষ্ট হবে। আওয়ামী লীগের কুকীর্তি কিন্তু ধীরে 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 পারদের মতো নিচে নেমে যাবে। এই বিভাজনটা সৃষ্টি করেন না দয়া করে, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশে যা করে গেছে 1000 বছরের ইতিহাসের মধ্যেও সেটা লিখিত থাকবে। আর আপনারা যে বিভাজন সৃষ্টি করছেন বন্ধুরা, এই বিভাজনের মধ্য থেকে ওইটা নিচে পড়ে যাচ্ছে। আমাদের ঝগড়াটা, আপনাদের ঝগড়াটা মিডিয়ায়, পত্রিকায় বেশি করে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যালয়ে নিজেরা কেন মারামারি করেন? কেন তাতে আহত হয়? নরসিংদীতে গতকাল আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে নরসিংদীর রায়পুরায় 3 জন নিহত হয়েছেন, আরো 2 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। কেন হচ্ছে এগুলো? ডক্টর ইউনূস সাহেব তো নিউ এজেন্ট নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, আমার পছন্দের এবং কাছের মানুষদেরকে নিয়ে আমি সরকার গঠন করেছি। দুষ্টু লোকেরা বলে এটা নাকি চট্টগ্রাম সমিতি, আবার কেউ কেউ বলে যে না, এটা গ্রামীণ ব্যাংকের একটা শাখা। যাই হোক, ডক্টর ইউনূসকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি এবং সেই সমর্থন এখনো বিএনপির পক্ষ থেকে অব্যাহত আছে। নির্বাচনের ব্যাপারটা আমরা বারবার বলছি এই কারণে যে নির্বাচনের বঞ্চনা থেকে 73 এবং পরবর্তীতে আওয়ামী লীগের আমলে 2014, 18 এবং 2024-এ যা হয়েছে, মানুষ সেই ইতিহাসের তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেদের ভোটাধিকারটা প্রয়োগ করতে চায়। আর একটা নির্বাচিত সরকার যত শক্তি নিয়ে সুসময় দুঃসময় সবগুলোকে নিজেদের সঙ্গে সংহত করতে পারবেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবেন না। এটা বুঝতে হবে, এটা বাস্তবতা। সুতরাং নির্বাচিত সরকার যত দ্রুত আসবে অত দ্রুত মঙ্গল হবে। না হলে ওই যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, সরকার এবং সংস্কার এবং সংসার 2-এর মধ্যে একটা দ্বন্দ্ব তো শুরু হয়ে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। আর সংস্কারের কথা আমাদের মধ্যে অনেক বক্তা বলেন যে 31 দফা আমরা 2 বছর আগে দিয়েছি। না,
আমরা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছি আরো 6 বছর আগে। বেগম খালেদা জিয়া 2030 ভিশনে প্রথম বলেছেন, জাতির সামনে, মিডিয়ার সামনে প্রথম বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য হবে এবং জাতীয় পর্যায়ে জাতীয় সরকারের ভিত্তির মতো করে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। সুতরাং সংস্কার উপহার দিয়েছে বিএনপি, স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ যেভাবে করেছে বিএনপি, সংস্কার উপহার দিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সেইভাবে বিএনপি তাদের সঙ্গে নির্বাচিত সরকারের মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে 1971-এর যে প্রেরণা, যে সাহস, যে দৃঢ়তা, সেইটা আমরা ধান নিয়ে, আমার সেই শক্তি নিয়ে আমরা সম্মুখে এগিয়ে যাব। তাহলেই আজকের এই আলোচনা সভার সফলতা আসবে বলে আমি মনে করি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বীরুত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হলে হলে স্লোগান নাই দে, স্লোগান দিব রাস্তায়, হলে না, হলে না, হলে না, প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ আলাল ভাইকে। লড়াইটা কিন্তু শুরু হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে। আলাল ভাই যেমন বললেন, গত 16 বছর খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের দলে অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আজকে ইলিয়াস আলীর নাই, চৌধুরী আলম, আমাদের ছাত্র দল, যুব দলের অনেক অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। 16 বছরে লক্ষ লক্ষ বিএনপির কর্মী মাথায় হুলিয়া নিয়ে, মামলা নিয়ে পলাতক জীবনযাপন করেছে। চাকরি করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, বিয়ে করতে পারে নাই। তারপরে খুনি হাসিনার বিরুদ্ধে যখনই বিএনপি ডাক দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে সেই ডাকে সাড়া দিয়ে খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছিল বন্ধুরা। তারপর জুলাই আগস্ট, যারা মনে করেন এই 24-এর স্বাধীনতা নূতন স্বাধীনতা, তাদেরকে বলবো হুঁশিয়ার হয়ে যান। মুক্তিযুদ্ধকে ছোট করার অপচেষ্টা করবেন না। 71 সালে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছিল, রাজাকার আলবদর বাহিনী বানিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, আমার মামনের উপর নির্যাতন করেছিল অত্যন্ত সুকৌশলে, তারা আজকে সমস্ত দুর্নীতি, সমস্ত লুটপাটের দায় দায়িত্ব বিএনপির উপর চাপাতে চায়। সমন্বয়কদেরও দেখি কেউ কেউ বলেন এই আন্দোলনে জামাত শিবিরের অংশগ্রহণের কারণে সফলতা লাভ করেছে। তাদেরকে বলতে চাই, আমাদের ধৈর্য দেখেছেন, আমাদের সহনশীলতা দেখেছেন, বিএনপি নেতাদের ত্যাগ দেখেছেন। বিএনপি নেতাদেরকে অবজ্ঞা করে যদি মনে করেন বাংলাদেশ সামনের দিকে আগাবে, আপনাদেরকে বলতে চাই আপনারা ভুল পথে হাঁটছেন। যেদিন খালেদা জিয়া নির্দেশ দিবেন, যেদিন তারেক রহমান নির্দেশ দিবেন, দেখতে পারবেন বিএনপি কত জনপ্রিয় দল। কোন ষড়যন্ত্রই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে ছোট করতে পারবেন না বন্ধুরা। এই যে খুনি হাসিনা জিয়াউর রহমানের মাজার উঠিয়ে দেন, তার খেতাব প্রত্যাহার করেন, কত ষড়যন্ত্র করলেন। জিয়াউর রহমান কি আছে না নাই? অনেক ভাগ গভীরে, মানুষের হৃদয়ের গভীরে পতিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের নাম বন্ধুরা। কারণ তার সততা, তার কর্মদক্ষতা, তার যে পররাষ্ট্রনীতি, তার যে পদক্ষেপগুলি আজকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছেন, সেটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পাথেয়। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুদ্ধকালীন কমান্ডার, আমাদের প্রিয় নেতা, যিনি সারা জীবন বলেন উজান বাইছে, উজান বাহার তো বুঝেন না, সবসময় স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটেছেন। আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, তুখোর বক্তা, আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট ফজলুর রহমান এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বন্ধু, সভাপতি, শহীদ পরিবারের সন্তান,
যার ভাই শহীদ বীরুত্তম কুড়িগ্রামে যিনি শুয়ে আছেন, আমার বন্ধু জনাব ইশতিয়াক কাজী জুলফাত, আজকের সবার প্রধান অতিথি মুক্তিযুদ্ধের বীর বিক্রম, এক সময়ের ঢাকার মাঠের বিখ্যাত ফুটবল প্লেয়ার, যার খেলা আমি প্রায় প্রতিদিন দেখেছি। আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের অত্যন্ত সাহসী নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি সহ বাংলাদেশের অন্যতম নেতা জনাব আব্দুস সালাম, অত্যন্ত সুমিষ্ট কণ্ঠে সুমধুর বক্তৃতা যিনি করেন যুক্তিপূর্ণ, জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আমার দীর্ঘদিনের সাথী মুক্তিযোদ্ধা সাদেক ভাই সহ নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা। 60 বছর রাজনীতি করি, আরেকটু বেড়েছে সময়টা। 15 বছর হাসিনা বিরোধী বক্তৃতা করেছি এবং আমার মনে হয়েছে যদি আমি বেশি উদ্যত না হয়ে থাকি, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, শেখ হাসিনার অপশাসন, দুঃশাসন, ফ্যাসিস্ট শাসন, এই কুশাসনের বিরুদ্ধে, তার অত্যাচার, অবিচার, নিষ্ঠুরতার বিরুদ্ধে আমি আমার জীবনে সমস্ত চেতনাকে ঐক্যবদ্ধ করে যে দুঃসাহসের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বক্তৃতা করেছি, ইতিহাস একদিন প্রমাণ করবে সেটা। ইতিহাস প্রমাণ করবে। প্রতি মুহূর্তে মনে করেছি গুলি খেয়ে মরে যাব, অথবা ইলিয়াস আলীদের মতো গুম হয়ে যাব, অথবা স্ত্রী পুত্র পরিজন সহ সবাইকে ধরে নিয়ে যাবে। আল্লাহর উপরে নির্ভর করে প্রত্যেক দিন বাসায় ঘুমিয়ে আছি, একদিনের জন্য পালাই নাই। কিন্তু 1 সেকেন্ডের জন্য হাসিনা বিরোধী সংগ্রামের কোনো ব্যত্যয় ঘটে নাই। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলেছি প্রথম, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। আমার বক্তব্যটা বোধহয় আপনারা এই কথাগুলো শুনেছেন। এদেশে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। আমি হাসিনাকে বলেছি, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর পৃথিবী যদি সত্য হয়, তার শ্রেষ্ঠ মানব যদি সত্য হয়, সেই মানবের উপরে যে অত্যাচার করে, যে রক্ত ঝরায়, রক্তের সাগর সৃষ্টি করে, সেই হাসিনার সিংহাসন রক্তের সাগরে ডুবে যাবে। শেষ মুহূর্তে 24 ঘন্টায় আমি বলেছি, 4 আগস্ট দুপুর 2টা আমি বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে। তাকে উত্তর সিরানা করা হয়েছে, মুসলমানের মৃত্যুর আগে যেটা করানো হয়, তার সরকার উত্তর সিরানা হয়ে গেছে। এবং আমি বলেছি আমরা খেলবো ঠিকই, কিন্তু শেষ খেলাটা আল্লাহ খেলবে।
আপনারা আমার বক্তব্যগুলো দয়া করে একটু যদি পারেন, এটা মিথ্যা না সত্য বলছি একটু শুনে দেখেন। আমি বলছি শেষ খেলাটা আল্লাহ খেলবে। হ্যাঁ, এবং শেষ খেলাটা 5ই আগস্ট। আল্লাহ বলছে এখন হারুলের ডিমটাকে আমি একটা টিপ দিব, তোমরা থামো। আমরা থেমে গেলাম। 45 মিনিট সময় দিল আল্লাহ। আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। এই ইংরেজিটাও আমার। আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। ও ভীরু কাপুরুষ, তাই সে উড়ে গেল, মরতে পারলো না। আমি হইলে মরতাম। এখন আমি বলবো, যার কথা বলার জন্য, যাকে স্মরণ করার জন্য এসেছি, তার পরিচয় কি? তার নাম জনাব জিয়াউর রহমান। তার বাড়ি গাবতলী। ওনার বাড়িতে আমি গেছি, মহামানবের বাড়ি হয়তো এরকম বাড়ি হয় না। 2 পুরুষ যাবত একটা ইট লাগে নাই বাড়িতে। নিজে রাষ্ট্রপতি ছিলেন, স্ত্রী 3 বার প্রধানমন্ত্রী ছিল। এই বাড়িটা দেখলে মনে হয় উনিই মহামানব, জিয়াউর রহমানই মহামানব। সেই জিয়াউর রহমান যিনি রাজনীতি কোনোদিন করতেন না, মুক্তিযুদ্ধের সময় মেজর ছিলেন। সেই জিয়াউর রহমান আজকে পৃথিবীর কাছে পরিচিত কি নামে? 2টা নামে। 1 71-এর মেজর জিয়া, 2 পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়া। নো 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 নো, রাষ্ট্রপতি জিয়া। কোন জিয়ার মাধ্যমে জিয়ার পরিচয় হলো? কোন জিয়া ইতিহাসে বৃহৎ অবদান রেখেছেন এবং ইতিহাসের সন্তান হয়েছেন? সেই জিয়ার নাম হলো মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই জিয়া হলো ইতিহাসের জিয়া। মেজর জিয়া না হলে রাষ্ট্রপতি জিয়া হতো না। আমি কথাটা সত্য, আপনাদের চুপ করে রইলেন। কথাটা হাসা কইছি না, আমি মেজর জিয়া হয়েছিল বলে রাষ্ট্রপতি জিয়া হয়েছে। মেজর জিয়া কেন হয়েছিল? মেজর জিয়ার জীবনে একটা গোল্ডেন চান্স আসছিল। সেই গোল্ডেন চান্সের নাম হলো মুক্তিযুদ্ধ। কথাটা ঠিক না বেঠিক? আপনারা মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধেরই অমৃতের সন্তানের নাম হলো মেজর জিয়া। আজকে আমি সব কথায় যাব না, সবাইকে ইতিহাস থেকে রাখাও যাবে না, বাধা দেওয়া যাবে না আমার কথা। তবে একটা কথা সত্য, মুক্তিযুদ্ধ না থাকলে জিয়াউর রহমান থাকবে না। আমরা যে আন্দোলনটা করছি, গত 15 বছর হাসিনা বিরোধী যে আন্দোলনটা করছি, আন্দোলনের মূল কথা কি ছিল? আমরা যে মুক্তিযুদ্ধটা করছিলাম, মুক্তিযুদ্ধের মূল অভিব্যক্তি কি ছিল? মুক্তিযুদ্ধের মূল অভিব্যক্তি ছিল 70-এর নির্বাচনের রায়, গণতন্ত্রের রায় হিয়া খান মানে নাই, ভোটের রায় মানে নাই। সেই কারণে সেই রায় মানানোর জন্য যুদ্ধ হয়েছিল। আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছিলাম। হাসিনা 14 সনে ভোট করে নাই, 153টা পার্লামেন্ট সিট সে বিনা ভোটে জয়লাভ করছে বলে কুখ্যাতি অর্জন করেছিল। 18 সনে দিনের ভোট রাতে করে নিশিরাতের এমপি বানিয়েছিল। আর 24 সনে আমি আর ডামিন নির্বাচন করেছিল। কথাটা ঠিক না বেটি? আমরা সেই গণতন্ত্র, 36 বছর যে যুবকের বয়সে একটা ভোট দিতে পারে নাই। আমি মরে যাব, 77 বছর বয়স, আমি 3টা নির্বাচন গেল, একটা ভোট দিতে পারি নাই।
এখানে যারা বসে আছি সব একরকম। 2008-এর ইলেকশন ছিল সবচেয়ে বিতর্কিতদের একটা। আমি আপনাদেরকে বলি একটা কথা, প্রথম এবং প্রধান দাবি ছিল গণতন্ত্র দেও, গণতন্ত্র মানে ভোট দেও, সঠিক ভোট করো। কথাটা ঠিক না বেঠিক? শেখ হাসিনা যদি সঠিক ভোট 14 সনে করত, আমরা কি তার বিরুদ্ধে এত আন্দোলন করতাম? শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল না করতো, আমরা কি তার বিরুদ্ধে এত আন্দোলন করতাম? করতাম না। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে গলার টিপে হত্যা করেছে। সেই কারণে ওই স্বৈরাচারের বিরুদ্ধে সারা বাংলার মানুষ খেপেছে। কথাটা ঠিক না বেটে? তাইলে এখন যদি কেউ বলে যে ভোট যে চায় সে ভারতের দালাল, ভোট যে চায় সে ফ্যাসিস্টের দালাল, ভোট যে চায় সে ক্ষমতা লোভী, আসলে এই কথাটা কি ঠিক? যদি ঠিক না হয়, আমাদের মহাসচিব, আমি আলাল ভাইকে জিজ্ঞাসা করলাম যে মহাসচিব যে কথাটা বললো জুলাই আগস্টে ইলেকশন দেন, সেটাকে ডিসিশন করে বললো না ব্যক্তিগত ভাবে বললো? উনি বললো ডিসিশন করে বলছে। কথাটা বলছেন না আপনি? তাইলে এটা আমাদের বিএনপির ডিসিশন। আমরা ভোট চাই আগস্ট মাসে। এমনকি সালাউদ্দিন আহমদ, যিনি আমাদের স্থায়ী কমিটির সদস্য, উনি বলছে 5ই আগস্ট ভোট দেন। কথাটা বলছে না? এরপরে আপনি ইউটিউব খুলেন, পত্রিকা খুলেন, বাপ দাদার নাম নাই, সান মোল্লের বিয়াই। হ্যাঁ, সারাদিন ইউটিউবে যে গালাগালি শুনছে জনাব ফখরুল ইসলাম আলমগীর, এটা অসম্ভব কথা। জনাব ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোক, কথাটা ঠিক না বেঠি? উবায়দুল কাদেরের সঙ্গে নামের তুলনা করলে মানুষ বলতো উবায়দুল কাদের হলো জাহান্নাম কাউয়া। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাপ দাদা 14 পুরুষ বোধহয় এত গালি খায় নাই, যে গালি ইলেকশন ছাওয়ার কারণে শুনতে হলো তাকে। ইলেকশন কেন চাই না? কে ক্ষমতায় থাকবে? 1 বছরের বেশি একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে। যে সরকার বলে আমি তো রাজনীতি বুঝি না, তা রাজনীতি বুঝেন না, আইসেন কেন? আইসেন কেন? দায়িত্ব নিছেন কেন? আমরা তো মনে করেছিলাম আপনি বট গাছের চেয়ে উঁচু, 10টা প্রধানমন্ত্রী যোগ করলে আপনার মতো উঁচু হয় না, আপনি দেশ চালাইতে পারবেন। আপনাকে এখনো রেসপেক্ট করি। দেশ যদি চালাইতে না পারেন, এই বাচ্চা পোলাপানের কথা যদি আমাদেরকে প্রত্যেক দিন শুনতে হয়, আর যদি শুনতে হয় 47 আর 24 ছিল মুক্তিযুদ্ধ, 71 কিছু না, 71 কিছু না, 71 নাকি 2 ভাইয়ের জগ্রাফি ভাবিস। হ্যাঁ, আমার দেশের লক্ষ লক্ষ লোক শহীদ হয়ে গেল, হাজার হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো। সাদেকের মতো ফার্স্ট ইয়ারের ছেলেরা, তরুণেরা, কিশোরেরা তখনও যুবক হয় নাই। সালাম সাহেবের মতো সন্তানেরা তখনও যুবক হয় নাই, কিশোর তরুণেরা ওই সালদা নদীর যুদ্ধে রাইফেল দিয়ে সাথে যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা মিথ্যা হয়ে গেল। যারা বক্তৃতা করেন, আমি বিএনপিকে একটু হাত জোর করে বলবো, নেতারা এখানে আছে। একজনে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো। আমার কাছে মনে হয় বিএনপি টুডে বোঝা উচিত, টুমোরো না। বিএনপি যেন টুমোরো বুঝে, আজকে কথাটা আজকে বুঝে না, যেন আগামীকাল বুঝে, এটা যেন বুঝতেছে বিএনপি। আমার কাছে এটা মনে হয়। বরং আমাদের নেতা তারেক রহমান প্রথম থেকে বুঝছে যে আমরা একটা কঠিন সংগ্রামের মধ্যে পড়ছি। কথাটা শুনতেন আপনারা? উনি সবার আগে বুঝছে আগামী দিন হবে আমাদের জন্য কঠিন। আমরা হব চক্রান্তের শিকার। যদি না হই, আল্লাহ ভালো। আমি আল্লাহর কাছে একদম তার বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে আমার সমস্ত অন্তর নিংড়ানো, আমার শ্রদ্ধা সবকিছু জানাই। যদি না হই, কারণ ইরানের, আমি হাফিজ ভাইকে বলবো,
ইরানের প্লটটা আমার চোখের সামনে ভেসে উঠে এই ছেলেদের কথা। যখন তারা ভিন্ন ভিন্ন কথা বলে, কি কথা বলে, প্রত্যেকটা কথার পিছনে আমি আইএস এর গন্ধ পাই, প্রত্যেকটা কথার পিছনে আমি তালেবানের গন্ধ পাই। কাজেই যদি না বুঝেন তাহলে ইরানের অবস্থা হবে, বনি সদরের অবস্থা হবে বিএনপি। লেখা রাখেন, আমি কইলাম। বনি সদর বুঝেন? বনি সদরের পিছনে পিছনে আন্দোলন করিয়া আয়াতুল্লাহ খুমেনিরা ইরানে প্রতিষ্ঠিত হইল, এবং বনি সদরের নেতৃত্বে আন্দোলন করে ইরানের শাহকে তাড়াইল। কিন্তু 1 বছর পরে ওই আয়াতুল্লাহ খুমেনিরা বনি সদরের একটা লাত্তি দিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে একটা লাত্তি দিয়া নিজেরা বসে আছে 41 বছর, 44 বছর। এখন বনি সদর হবেন না জিয়াউর রহমান হবেন, চিন্তা করে দেখেন। জিয়াউর রহমান হলে পরে মুক্তিযুদ্ধকে ধরতে হবে, মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। কথাটা কি? মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আমাদের ছেলেরা বড় হোক, এরাই নেতা হোক যারা ক্ষমতায় আছে, কিন্তু সঠিক কথাটা তারা বলুক, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করুক। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ছেলেদের প্রতি আমার কোনো হিংসা নাই, কিন্তু আমি চাই আমার ছেলে সত্য কথা না বলুক, আমার ছেলে শেরে বাংলা ফজলুল হককে স্বীকার করুক, মৌলানা ভাসানী সোহরাওয়ার্দী শেখ মুজিবকে স্বীকার করুক, উসমানী শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করুক, খালেদ মুশাররফ 11টা সেক্টর কমান্ডারকে স্মরণ করুক। আমি চাই আমাদের ছেলেরা, আমরা যারা লক্ষ লক্ষ লোক জীবন দেওয়ার জন্য গিয়েছিলাম, সংসদ থেকে জীবন যারা দিতে গিয়েছিলাম, বাংকারে বসে বসে যারা যুদ্ধ করতাম, স্বপ্ন দেখতাম যুদ্ধ হবে, পাক বাহিনী পরাজিত হবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, সেই দেশে অসাম্প্রদায়িক হিন্দু নয়, ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিতে মানব সন্তান আমার মার, সেই দেশ অসাম্প্রদায়িক দেশ হবে। কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ, কে খ্রিস্টান, ধর্মের ব্যাপারে বিভেদ থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা হব বাংলাদেশী। সেই দেশ হবে, সেই সুন্দর দেশ হবে পৃথিবীর বুকে। আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করেছে। না, আমরা সেদিন মানুষ হয়েছিলাম, আমরা মানুষ হতে চাই, সেই মানুষ হওয়ার জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যারা সারা পৃথিবীতে আমাদের মাথাকে নিচু করতে চাও, যারা সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে লাখ লাখ মুক্তিযোদ্ধাকে অপমান করতে চাও, তাদের প্রতি আমার শেষ কথা, এই পথ থেকে তোমরা বিরত হও। বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের লাইনে। কথাটা ঠিক না বেটি? হাত তুললে আমারে দেখান, তাইলে আমি বুঝবো বাংলাদেশ কোন লাইনে। মুক্তিযুদ্ধের লাইনে চলবে বাংলাদেশ। আমার রাখেন রাখেন, আমি তাই বলছি, আজকে যে দেশ যেদিকে যাচ্ছে, ইলেকশন না হলে দেশ বাঁচবে না। ইলেকশন না হলে বিএনপি আসবে না কে ক্ষমতায় আসবে সেটা জনগণ ঠিক করবে। ইলেকশন একটা হতেই হবে, নির্বাচিত সরকার হতে হবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে, পার্লামেন্ট মেম্বার হতে হবে, 300 এমপি এলাকায় দাঁড়াবে, 300 নেতা। এখন কোন নেতা আছে? দেশটা অন্ধকার, বিপদে পড়লে কই যাবে কেউ জানে না। এখন আছে নেতা কারা বলেন তো দেখি? নেতা কারা বাংলাদেশে জানেন আপনারা? কোন খোঁজ রাখেন না। পুরা হয়ে গেছেন গা মুক্তিযোদ্ধারা। নেতা হইল সমন্বয়করা, সমন্বয়করা হলো নেতা। এইরকম বাচ্চা ছেলে, এইরকম আমার নাতির চেয়ে ছোট বাচ্চা ছেলেরা নেতা। এরা গিয়ে ডিসি সামনে বইয়া হাত মাইরা কয়, পায়ের উপরে পাও তুলে কয়, প্রজেক্টটা করেন, আমাদেরকেও কিছু দেন। এরা কলেজে ভর্তি করায়, ইউনিভার্সিটিতে ভর্তি করায়,
এরা চাকরি দেয়, জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই, এমনকি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয়। আমি এই দেশ আন্দোলন সংগ্রাম করে চাই নাই, বলে না বিএনপি কিছু করছে নাই, তারা নাকি করছে। 5ই জুলাই থেকে 5ই আগস্ট নিশ্চয়ই ছাত্রদের অবদান ছিল, আমি স্বীকার করব অবনত মস্তকে। কিন্তু জমিতে আমার, জমিতে বীজ ফলাইছি আমি, রোয়া লাগাইছি আমি, বিএনপি হালিবাস দিছি আমি, পানি দিছি আমি, সার দিছি আমি, পাম্পের পেট্রোলের টাকা দিছি আমি, ফসল ফলাইছি আমি, হলুদ ধান হয়েছে, তুমি হইলা দাওয়াল, তুমি দাওয়াল কাটতে দিছো, তুমি নিবা 8 ভাগের 1 ভাগ। এটা সারা দুনিয়াতে আমার হাওর অঞ্চলে ধান কাটতে দিলে 8 ভাগের 1 ভাগ। তুমি দাওয়াল, তুমি সব নেতা না, তুমি কিসের নেতা? তুমি কোথায় ছিলা? আমি ফজলুর রহমান যখন জীবন মৃত্যু রিস্ক নিয়ে সংসপ্তকের ভূমিকায় হাসিনার বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মরতে পারতাম। আমরা সবাই যখন এইখানে জীবন যৌবন শেষ করেছিলাম, ওই বিএনপির কর্মীরা 15 বছর যাবৎ হাজারে হাজারে জেল খেটেছিল, শয়ে শয়ে মৃত্যুবরণ করেছিল, শত শত বিএনপির কর্মী ইলিয়াস আলী সহ গুম হয়েছিল। যখন বিএনপির কর্মীদের নামে হাজারে হাজারে মামলা হয়েছিল, 50 লক্ষ বিএনপির নেতা কর্মী আসামি হয়েছিল, তোমরা কোথায় ছিলা? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? ওই যে কথা কয় 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই শান্তি। এতদিন কোথায় ছিলেন? নাটুরের বনলতা সেন, কবিতাটা শোনেন না? এই যে সমন্বয়কারীরা, আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো, এতদিন কোথায় ছিলেন? নাটুরের বনলতা সেন। একদিনে আন্দোলন হয়, 1 মাসে নেতা হয়, তাইলে আমার 77 বছরের 60 বছরের রাজনীতি মিথ্যা হয়ে যাবে। এখানে যারা বসে আছে, হাফিজউদ্দিন বীর বিক্রম যেদিন যশোর ক্যান্টনমেন্ট থেকে বের হয়, অধিকাংশ সাথী মৃত্যুবরণ করেছে, রক্তের উপরে পড়ে রয়েছে অধিকাংশ সাথী। জীবনের সবকিছু উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বীর বিক্রম হয়েছে। সবকে বাদ দিতে চান, বাপের নাম যে বাদ দিতে চায় সে সুসন্তান না। আমি আজকের ছেলেদেরকে বলবো, বাপের নাম বাদ দেওয়ার চেষ্টা করো না, তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না। তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না, চাকরি পাইবে না, কারণ বাপের নাম তো লিখতে পারবে না। বাপের নাম যারা বাদ দেয় এরা সুসন্তান না, সেইটা বাদ না দেওয়ার আহ্বান জানাই। এই দেশে একটা ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন, ফেয়ার ইলেকশন হোক। সেই ইলেকশনে জনগণ হলো এই দেশের মালিক। কথাটা ঠিক না বেটি? মালিক ঠিক করুক তার বাড়ির পাহারাদার কাকে রাখবে। আমি আর আপনি খালি বড় বড় কথা বললে হবে। তুমি বাচ্চা মানুষ, তুমি ফখরুল ইসলাম আলমগীরের নাতির সমান, তুমি বেয়াদব। ফখরুল ইসলাম আলমগীর কথা বলার সঙ্গে সঙ্গেই তুমি বক্তৃতা করে দেখাও, আর সেই বক্তৃতার টেলিভিশন, সেই বক্তৃতা পত্রিকায় বড় করে ছাপায়, না হলে টেলিভিশন থাকবে না, পত্রিকা থাকবে না। এইসব ছেলেরা তো বাংলাও শিখছে না, ইংরেজিও শিখছে না। এই ছেলেরা কি বক্তৃতা করবো? এদের বাপেদেরকে আমি 30 বছর বক্তৃতা শিখাইতে পারবো। কাজেই যারা ফখরুল ইসলাম আলমগীরদের বিরুদ্ধে বাচ্চা ছেলেরা, একটা লেভেল লাগবে। এটা যে উত্তরটা যদি আসিফ নজরুল দিত তাও মানতাম, কিন্তু নাতির সমান বাচ্চা ছেলেরা বেয়াদবের মতো কথা বলবে, আর এটা আমাদেরকে শুনতে হবে। মুক্তিযোদ্ধারা কি এটা মানেন? যদি না মানেন, দেশের জন্য সাবধান হন। আমরা যাতে ইরানের বনি সদর হয়ে না যাই, এবং জিয়াউর রহমানকে যাতে এই দেশে বীরুত্তম জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের জিয়াউর রহমান, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ঠিকানা জিয়াউর রহমান, আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসুক।
তারেক রহমান বীরের বেশে দেশে আসুক, এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। ধন্যবাদ ফজলু ভাইকে। ছিচল্লিশ সালে বিভক্তের পরে 22 বছরের শোষণ নির্যাতনের বিরুদ্ধে তিলে তিলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শুরু হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ। আমরা সেই আন্দোলনের সমস্ত নেতাকে সবসময় গভীর শ্রদ্ধার সাথে স্বীকার করে এসেছি। বন্ধুরা, আমরা যারা অস্ত্র হাতে যুদ্ধ করলাম, পিতা মাতার সাথে কোনদিন দেখা হবে কিনা জানতাম না। আমাদের সামনে বিজয় ছাড়া কোনো বিকল্প ছিল না। বন্ধুরা, আমরা এত বড় একটা রক্তাক্ত যুদ্ধের পরেও যাদেরকে পথেও জেনে আন্দোলন সংগ্রামে রাজপথে যাদেরকে নেতৃত্ব দিতে দেখেছি, তাদেরকে সম্মানের সাথে, এখন পর্যন্ত সম্মানের সাথে তাদের নাম বলি। আমরা আমাদের পূর্ববর্তী জাতীয় নেতৃবৃন্দকে কখনো অসম্মান করে কথা বলি নাই। বন্ধুরা, তাই আজকের প্রজন্মের সন্তানদেরকে বলবো, ফজলু ভাইয়ের কথাটা মাথায় রাখবেন। 71-কে যারা মাইনাস করতে চান, বাংলাদেশ থেকে যারা মাইনাস হয়ে যাবে। সেদিন আমরা একলা ছিলাম, আজকে আমাদের সন্তান সন্ততিরাও বড় হয়েছে। বন্ধুরা, আর বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তাদের হৃদয়ের গভীরে স্থান দিয়ে রেখেছে। বন্ধুরা, তাই বলবো, যারা 71-কে মাইনাস করতে চান, প্রস্তুত হয়ে যান। বাংলাদেশের প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, তারপরে 71-এর স্বাধীনতাকে আমরা ম্লান হতে দিব না। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অবিভক্ত ঢাকার নির্বাচিত ডিপ্টি মেয়র, অবিভক্ত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, আমাদের প্রিয় নেতা, ঢাকা শহরের রাজনীতিকে যিনি সচল রেখেছিলেন, গতি দিয়েছিলেন খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে, এবং আজকে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যিনি স্কুল জীবন থেকে রাজনীতিতে জড়িত ছিলেন, আমাদের প্রিয় নেতা, চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ভাই, আর কত মরবেন, আর কত রক্ত দিবেন? আজকে এই সভার সংগ্রামী সভাপতি, মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব উলফাত, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয় নেতা, প্রিয় মানুষ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত এইমাত্র যার জ্বালাময়ী বক্তব্য শুনলেন, আমাদের বিএনপির উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব ফজলুর রহমান, উপস্থিত আছেন আরেকজন টুকর নেতা, সাবেক যুব নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার বন্ধু, যাকে সাথে নিয়ে একসাথে সেই স্কুল জীবন থেকে রাজনীতি করেছি, মুক্তিযুদ্ধ করেছি, যুদ্ধ পরবর্তী পর্যায়ে এই বাকশালীদের বিরুদ্ধে লড়াই করেছি। আমার সেই প্রিয় সহযোদ্ধা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, অন্যান্য মুক্তিযোদ্ধা ভাইরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক হয়েছে, আসলে
আলাল সাহেব আর ফজলু ভাই যতটুকু সময় নিয়ে বলছে, আমি যদি বলি এরপরে হাফিজ ভাইয়ের জন্য আর সময় থাকবে না। তা আমি চেষ্টা করব দু একটি কথা বলেই শেষ করার জন্য। আসলে ফজলু ভাইয়ের কথা শুনে নিজের মনের মধ্যে বা আমাদেরও যে যারা প্রশ্ন আসতেছে যে আজকে কেন, তাহলে এই প্রশ্নটা কেন আজকে কেন আসতেছে, এই ছেলেদের বিরুদ্ধে বলতে হচ্ছে কেন, কারণটা কি, বিশ্লেষণ করলে অন্যরকম দাঁড়ায়, সেদিকে আমি যাচ্ছি না। ওই যে যেটা বললাম যে আমরা খালি রক্তই দেব, শহীদই হব, আর ভোগ কি অন্যরাই করবে, আর রাষ্ট্রটাকে অন্যদিকেই নিয়ে যাবে। কাজে সেটার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন, যে ব্যক্তির জন্মদিন উপলক্ষে আমরা এখানে আজকে সমবেত হয়েছি আলোচনার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের আবির্ভাব ঘটেছিল যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে চলে গেছিলেন। সেই মুহূর্তে তার আবির্ভাব ঘটেছিল এবং সেই সময় তিনি সাহসিকতার সাথে তার দায়িত্ব, অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমার দেশটা যখন চলছিল না, এই দেশের মানুষ খেতে পাচ্ছিল না, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, চুরি, বাটপারি, লুটপাট সবকিছু শেষ হয়ে গেছিল, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশের স্বাধীনতা যাই অবস্থায় ছিল, ঠিক তখনই কিন্তু আবার এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল এবং তিনি এই জাতিকে একটি দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। তা আমরা যদি আজকে চিন্তা করি, সেই দুইটা সময় যদি জিয়া রহমানের আবির্ভাব না ঘটত বা 7ই নভেম্বরে যদি জিয়া রহমানের কাছে ক্ষমতা না আসতো, তাহলে কি হতো? তা আমরা কি এই সময়টা, এই প্রশ্নটার উত্তর ফজলু ভাইয়ের কাছে ড্রয়িং রুমে নেব, আমি এখানে না। তো স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে ক্ষমতা এখানে একটা বিশাল ব্যাপার। ক্ষমতায় যে আসবে, যেটা ফজলু ভাই বললেন, জিরানের যে উদাহরণ দিলেন, এটা তো বাস্তব। তাই কাজে ক্ষমতাটা এখানে বিশেষ ব্যাপার। আজকে যদি আমি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্টে আপনার জাতীয় সরকার গঠন করলেন না কেন? ব্যাটারদের ক্লিয়ার চয়েস, পাওয়ার প্লে। বোলারদের ক্লিয়ার চয়েস, ক্লিন বোর্ড। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ার ম্যান। তাই আজকে বলবো বিষয়গুলোকে, আমরা তো মুক্তিযোদ্ধা, আমাদের বয়স শেষ হয়ে আসছে, এখন তো প্রায় প্রতিদিনই একজন আমরা মরতেছি, আর বেশি সময়ও নাই। হ্যাঁ, সব মারা গেছে। এই মাত্র শুনলাম আমরা জিয়ান সফিউল্লাহ সাহেব মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমরা তো যাওয়ার পথে। যেটা বললাম কি বললেন, আজকে এটা অন্য আপনাদের কাছে না, এটা ফজলু ভাইয়ের কাছে প্রশ্ন করছি, ওনার সাথে আমার এটাও বলছি ড্রয়িং রুমে উত্তর নিব, এখানে নিব না।
যাই হোক, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মরণে আমরা এখানে আলোচনায় সমবেত হয়েছি এবং আরেকটা প্রশ্ন করেছি, যদি 7ই নভেম্বর জিয়া রহমান সাহেব ক্ষমতায় না আসতেন তাইলে কি হতো। এই দুইটা প্রশ্ন। আজকে যেটা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার স্মরণে আজকে স্মরণ সভা। এই দেশের সংস্কার বলি, যাই কিছু বলি, সবকিছুর জন্মদাতা হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান আজকের এই সরকারের মতো তাকায় থাকে নাই, বলে নাই আমরা এতদিন সময় দেন, এই দেন ওই দেন। কারণ জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন কমপ্লিটলি একটা খারাপ অবস্থায় তিনি ক্ষমতায় আসছেন। সেনাবাহিনীতে হাফিজ ভাই আছে, সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন নাই, কু কাউন্টার কু, পুলিশের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, ছাত্রদের মধ্যে পড়াশোনা নাই, শৃঙ্খলা নাই, ব্যবসায়ীরাদের চরম অবস্থা, এই দেশের রিলিফ ওই সীমান্তের ওপারে বিক্রি হচ্ছে, তাই না, চরম একটা অবস্থায়, এবং বৈদেশিক নীতি সবকিছু মিলে একটা বিশৃঙ্খল অবস্থায় দেশ ছিল। এইরকম একটা নেগেটিভ জায়গায় জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে এবং রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের মধ্যে বিভেদ, রাজনৈতিক দল নাই, সব দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স একটা চরম অবস্থা। সেই অবস্থায় কিন্তু জিয়া রহমান বলে নাই যে আমাকে এগুলো ঠিক করতে হলে এত বছর লাগবে, আপনি আমার সময় দেন। জিয়া রহমান কাজ করে গেছেন, জিয়া রহমান কাজ করে গেছেন, অতি অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতি ফিরিয়ে দিচ্ছেন। যে রাজনীতি শেখ মুজিব খাইয়ে ফেলছিল সেই রাজনীতি তিনি ফিরিয়ে দিচ্ছেন, রাজনীতি করার অধিকার তিনি ফিরিয়ে দিচ্ছেন। তো সেই কারণেই বলবো যে আজকের এই সরকার যারা আজকে আছে, আবার মাঝে মাঝে একটু গোস্সাও করে, আবার মাঝে মাঝে একটু ধমকও দেয়, মাঝে মাঝে ধমকও দেয়। আরে ভাই গোস্সা করেন কেন? গোস্সা করার তো কিছু নাই। রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিছেন, কাজে রাষ্ট্রের আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, আপনাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝাই দেওয়া। ওই যে আমি বললাম যে সেই সময় তো সেই সময় 5ই আগস্টে তো অন্যান্য রাজনৈতিক দল বিএনপিকেও বলছিল যে আসেন জাতীয় সরকার গঠন করি, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমে যেতে চাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এই কারণে কিন্তু নাইলে তো সেদিনও হইতো। বিএনপি তো ক্ষমতার চায় না, ক্ষমতায় বিশ্বাসী না, ক্ষমতায় বিশ্বাসী জনগণের, যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তা আজকে নির্বাচন চাইলেই বলে যে নির্বাচনের জন্য রক্ত দিচ্ছে নাকি। হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছেন, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছেন। কারণ হাসিনা তো নির্বাচন দেয় নাই, হাসিনা জনগণের ভোটের উপরে বিশ্বাস করে নাই, হাসিনা বিশ্বাস করছে ওই দেশ থেকে তারা ক্ষমতায় বসায় দিবে, তারা বসায় দিছে। তা আমরা তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্যই, জনগণের অধিকার যে রাষ্ট্র আমার, সেটা ছিনতাই হয়ে গেছিল, সেই ছিনতাইকৃত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। আপনার কি ভোগ বিলাসের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে নাকি? তাহলে তো পরিষ্কার কথা, এটা মধ্যে আবার রাগ করার কি আছে, আবার গোসা করার কি আছে? ঠিক। আবার যদি মনে করেন যে হ্যাঁ নতুন দল করবেন, আমাদের নেতা তো বলছে নতুন দল করতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু কালকেই রেজিগনেশন লেটারে রেজিগনেশনটা দিয়া তারপরে রাজনীতি করেন, রিজাইন করেন। যারা রাজনীতি করতে চান ওই সরকারে বৈশা, যারা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে দল বানাইতে চান, আজকে রিজাইন করেন। দল বানানোর জন্য, রাজনীতি করার জন্য তো এটা আমরা বলছি এটা নিরপেক্ষ, তাহলে তো ওই দিনই বিএনপি ক্ষমতা নিতে পারত। পরিষ্কার কথা, ওইখানে বৈশা দল করবেন, রাজনীতি করবেন, আবার কিছু বললে আবার বেহুশ হয়ে যাবেন। কি মির্জা ফখরুল কি বলছে, অন্যায়টা কি বলছে? আরে ভাই পরিষ্কার কথা, আমাদের তো অভিজ্ঞতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন। এই দেশে আন্দোলন হয়েছিল যে না
কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি নিজে কেয়ারটেকার বিল পার্লামেন্টে পাশ করছে, পাশ করার পরে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়ে নিজে ছেড়ে দিচ্ছে ক্ষমতা, পরে নির্বাচনে বিরোধী দলের আসনে যায় বসছে। তাহলে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কি হয়েছে? লগি বৈঠা দিয়ে মানুষ পাইরা আপনার সেই কেয়ারটেকারের 12টা বাজায় দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে এখন তো আমাদের ভয় হয় যে আজকে এই সরকার আমরা বসাইছি, আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হইলে পরে কি হবে? কাজে এই সরকারে তো আমরা ব্যর্থ দেখতে চাই না। সোজা কথা, এই কারণে তো বলেছে 111 আসছিল কেন? আজকে মির্জা ফখরুল বলছে কি ভুল বলে বলেছে? এর জন্যই বললাম যে আজকে আমরা দীর্ঘ 17টা বছর আজকে ফ্যাসিবাদকে উৎখাতের জন্য আন্দোলন করছি, এবং আমাদের বক্তব্যগুলো দেখেন 5ই আগস্টের আগেও দেখেন আমরা কি বলছি, যে এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না, এই আন্দোলন শুধু তারেক রহমান বা খালেদা জিয়ার আন্দোলন না, এই আন্দোলন আপনার আমার সবাইকে রাজপথে নেমে আসতে হবে। রাজপথে নেমে একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটাইতে হবে। আমরা বলে আসছি বারবার একই কথা। আজকে সেখানে আবার অন্যায়টা কি হলো? অন্যায়টা কি হলো? অসুবিধা তো নাই যে আপনারা যদি মনে করেন যে কিছুই আমরা রাজনীতিবিদরা পারে নাই, আপনারা পারবেন, আর না আসেন না। তা জনগণের কাছে যাইতে ভয় কিসের? হাসিনাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পাইছে, আপনারাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পান। কারণটা কি? কারণটা কি রে ভাই? তাহলে তো পরিষ্কার, তাহলে আমরা যেটা বলি, তাহলে কি আবার ওই পরাজিত ফ্যাসিবাদ হাসিনার এই ক্ষমতায় আনার জন্য কি ষড়যন্ত্র হচ্ছে কিনা? পরিষ্কার কথা। কারণ আমরা তো দেখছি যে আওয়ামী লীগের সাথে অনেকে কারা কারা মিলতেছেন, এবং বিএনপিকে ঠেকানোর জন্য কি বিএনপি নির্বাচন দিলেই আগে যেটা হাসিনা বলতো, এই নির্বাচন কেন দেব, তারেক আইসা দেশ চালাবে এর জন্য। আজকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি, আরে তাহলে জনগণের উপরে এদের আস্থা নাই। আমরা কি বিএনপি জোর করে ভোট দেওয়ার সুযোগ আছে? আর ডক্টর ইউনূস এখন সরকার প্রধান, মন্ত্রী হলেন আপনারা, তা আমরা জোর করে কিভাবে ভোট নিব রে ভাই? তো পাবলিক যদি ভোট দেয় বিএনপিকে, আপনার অসুবিধাটা কি? তার অসুবিধা বিএনপির, ওই যে হাসিনারও অসুবিধা ছিল, জনগণ ভোট দিলে বিএনপি চলে আইব, এদেরও অসুবিধা। তাহলে কি একই জায়গায় সূত্র? তাইলে তো সেই জায়গায় আমাদের মনে প্রশ্ন আসে, ভয় হয়। কিন্তু পরিষ্কার কথা ভাই, বুঝেন নাই এত কিছুর পরেও এই বিএনপিকে ঠেকানোর জন্য কি না করছেন? বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এখনো তিনি পরিপূর্ণ সুস্থ হন নাই। তারেক রহমানকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছে, আমাদের অসংখ্য হাজার হাজার কর্মীদেরকে মেরে ফেলা হয়েছে, এখনো ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক গুম করেছে, তাদেরকে আমরা ফিরে পাই নাই। আর বিএনপির লগে আওয়ামী লীগের মিলান, আর বিএনপির কি কন্ট্রিবিউশন সেটা নিয়ে প্রশ্ন করেন। নিজেরা দেখেন 2 দিন আগে কি ছিলেন, 1 সপ্তাহ আগে কোথায় ছিলেন। এখনো জনগণ বিএনপিকেই প্রশ্ন করে, কিরে ভাই দেশটা কোথায় যাইতেছে? আপনাদেরকে প্রশ্ন করে না। আপনাদের কালকে বাদে পরশু রিজাইন করলে চলে যাবেন, কেউ আপনার ঠোকাও দিবেন আপনার দরজায়। কিন্তু বিএনপি সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, মানুষ এসে বিএনপিকেই জিজ্ঞেস করে। কারণ বিএনপির জন্মই দিয়েছে জিয়া রহমান এই দেশটাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য। আর বিএনপি সেই দায়িত্ব পালন করছে। কে চাইলো কে চাইলো না তাতে কিছু আসে যায় না। বিএনপি দায়িত্ব পালন করতেছে, বিএনপি দায়িত্ব পালন করবে, তা আমরা করে যাচ্ছি। আর ওই যে বললাম ক্ষমতার লোভও বিএনপিকে দেখায় না, আর সেটার জন্য ধমকও বিএনপিকে দিয়েন না। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যে বন্ধু প্রতিবেশী, তারও বন্ধু আছে যারা বাইরে, এই সবার সাথে লড়াই করেই 17 বছর ধরে আমরা টিকে আছি। বলে যে বিএনপি কি করছে, ফিরায় দেন না 17 বছর। আমার চৌধুরী আলমকে ফিরায় দেন, ইলিয়াস আলীকে ফিরায় দেন, অসংখ্য শহীদ হয়েছে যারা, তাদেরকে ফিরায় দেন।
গুম হয়েছে যারা তাদের ফিরিয়ে দেন, সেই মায়ের বুকে ফিরিয়ে দেন তাদেরকে। বড় বড় কথা বলেন। আজকে বিএনপির সাথে আওয়ামী লীগের মিলায়, অমুককে মিলায়, আবার অনেকে সৎ, বেশি সৎ হয়ে যায়। সতের নকশা আমরা দেখছি, কারা দখল করতেছে, কি দখল করতেছে, সবকিছু আছে। সব দোষ হলো খালি বিএনপি। আরে ভাই, দখল করলে আপনারা ধরেন না কেন? ক্ষমতায় আছেন আপনি, দোষ দেন বিএনপি রে। ক্ষমতায় আছেন আপনি, সেই পূজা মণ্ডপ পাহারা দিতে হয় বিএনপি কে। ক্ষমতায় আছেন আপনি, তারেক রহমানকে নির্দেশ দিতে হয়, খবরদার সারা দেশে কোনো অরাজকতা হবে না। 5 দিন তো পুলিশ ছিল না, পুলিশের দায়িত্ব পালন করেছে বিএনপি। পুলিশ থানায় বসার সাহস পাচ্ছিল না, বিএনপি লোকজন নিয়ে পুলিশকে থানায় নিয়ে বসাইছে। কারণ বিএনপি জানে বিএনপি দেশপ্রেমিক দল। তো সেই কারণেই আজকে বলবো, দেশের আরেকটা অরাজকতার দিকে ঠেলে দিয়েন না। আমরা বুঝতে পারতেছি না, কয়েকদিন ধরে জনগণের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে, কিরে ভাই দেশটা আবার কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, কেন আজকে এই অবস্থাটা? আমরা তো একটা নির্বাচনই চাইছি, অন্য কিছু তো চাই নাই। তো নির্বাচন চাওয়াটা কি অপরাধ নাকি? নির্বাচন চাই, নির্বাচনের জন্যই সব, নির্বাচনের জন্যই সব, মানুষের ভোটের অধিকারের জন্যই সব। রাষ্ট্র পরিচালনা কে করবে সেটা আপনারা কয়েকজন মিলে ঠিক করবেন না, সেটা জনগণ ঠিক করবে। কাজেই জনগণের ম্যান্ডেট দিতে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, আমরা তো বুঝি না এটা। তাই ভাইয়ের আমার, আজকে পরিষ্কার কথা, পরিষ্কার কথা, যদি সরকারে যারা আছেন, সরকারে বৈশা যদি দল করতে চান, তাহলে আপনাকে আগে রিজাইন করতে হবে, পরিষ্কার কথা। আর সরকারে ব্যবস্থাপনা নিয়ে কোন দল বানাইবেন সেটাও হবে না। নিরপেক্ষ থাকেন, নির্বাচন করেন, নির্বাচন পর্যন্ত থাকেন। আর নির্বাচনের আগে যদি নিরপেক্ষতা হারান তাহলে রিজাইন করেন। রিজাইন করে যারা নিরপেক্ষ থাকতে পারবে তাদেরকে সরকারে নেন। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসকে, আমরা বিশ্বাস করি, তার উপর আমাদের আস্থা আছে। কিন্তু আপনার আশেপাশে এই সমস্ত নিয়ে চলবে না। যারা উল্টাপাল্টা কথা বলবে, যারা আন্দোলনকারী দল, যারা বিএনপি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে, সেটাও কোনোভাবে হবে না। তাহলে পরিষ্কার তাদেরকে বলেন যে তারা যায় সরকার ছাইরা তারা বাইরে যায় রাজনীতি করুক। পরিষ্কার কথা, আমরা তো মানা করি নাই, রাজনীতি যে কেউ করতে পারে, সেটা করুক। আর আরেকটা বলবো আমাদেরকে, যে হতাশ হওয়া যাবে না। 17 বছর আমরা সব ত্যাগ করছি না আমরা? আরে ভাই, যে যত কথাই বলুক, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া বিকল্প নাই। তাই কাজেই নির্বাচন যে কোনো সময় আসবে, নির্বাচন যে কোনো সময় দিবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের সাথে আছি। কাজেই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ভেদ করেই আমরা টিকে আছি। তাই ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে পথ দেখায় গেছেন, আমাদের সেই পথেই চলতে হবে। যদি সেই জিয়া রহমানের আদর্শকে আমরা বুকে ধারণ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে এই শক্তিকে ঠেকানোর মতো কেউ নাই। কারণ সেখানে থাকবে সততা, সেখানে থাকবে ডিসিপ্লিন। যদি এই দুইটা থাকে, এই দুইটা আদর্শ, সততা আর ডিসিপ্লিন নিয়ে যদি আমি চলতে পারি, দেশপ্রেম নিয়ে যদি চলতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এখানে আমার হারানোর কিছু নাই। আমরা অনেক কিছু হারাইছি, কাজে সামনে আর হারানোর কিছু নাই। দেশটাকে দিতে হবে, আবার দেশটাকে দেওয়ার সময় এখন আসছে, দেশটাকে দেওয়ার সময় আসছে। সম্ভব সেটা আমরা তো প্রমাণ করে দিতে পারবো ইনশাল্লাহ, যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, অল্প সময়ের ব্যবধানে এই যে রাষ্ট্রীয় যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ। কাজে আমরা আজকের এই দিনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা স্মরণ করি। এবং এই দেশে আবার বলবো, এই সরকারকেও বলবো, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। আমরা চাই
এই সরকার সফল হোক। তার সফলতা হইল ওইখানেই যে একটা সফলভাবে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করাটাই হলো তার সাকসেস, তার সার্থকতাটা ওইটাই। কাজে সেই দিকে হাঁটবেন এই সরকার। অন্যদের দিকে কথা শুনবেন না, অন্য চক্রান্তের সাথে শরিক হবেন না, এটাই আমরা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল সালামকে। ডক্টর ইউনূস এই সময় দায়িত্ব না নিলে বাংলাদেশটা কোথায় যেত আমরা জানতাম না। আমরা বিএনপির সমস্ত নেতা কর্মীরা ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছিলাম, এখনো তাদের প্রতি আমাদের আস্থা আছে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনিও তো মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, তাই আপনার আশেপাশে থেকে যারা মুক্তিযুদ্ধকে ছোট করতে চায় তারা আপনাকেই বিতর্কিত করতে চায়। আমরা আপনাকে বারবার আহ্বান জানিয়েছি, বিএনপির পরামর্শ নেন। বিএনপির 3 বারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, আপনি উপকৃত হবেন। আর যদি এই যে চ্যাংরা প্যাংরা যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে তাদের কথা শুনেন, আপনার সম্মান বিনষ্ট হবে, যেটা বাংলাদেশের কোন দেশপ্রেমিক মানুষ চায় না। বন্ধুরা, আমরা মনে করি আপনার নেতৃত্বে খুব অল্প সময়ে ন্যূনতম সংস্কার, যেটা না হলেই নয়, সেই সংস্কার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। যেই নির্বাচিত হোক বাংলাদেশের মানুষ আজীবন আপনাকে যাতে সম্মান করতে পারে, আমরা সেটাই কামনা করি। বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, 1971 সালে যার পুরো পরিবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার বড় ভাই সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন লেফটেন্যান্ট আশফাকুজ্জামান বীর উত্তম। তার 3 ভাই সবাই মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ করার কারণে তার পিতা পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে চরম নির্যাতনের শিকার হয়েছিল, যিনি গত 14-15টা বছর মুক্তিযোদ্ধা দলকে হাঁটি পা করে আজকে এই অবস্থানে নিয়ে এসেছেন আমাদের প্রিয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজুল ফতেমার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের এই অনুষ্ঠানে শহীদ জিয়ার ৭৯তম জন্মদিনে ৮৯তম তার সম্বন্ধে দুটো কথা বলার জন্য এবং দেশের দুটো কথা বলার জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের প্রধান অতিথি আজকে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, নেতৃবৃন্দ এবং আমার মুক্তিযুদ্ধের ভাইয়েরা, সম্মানিত মিডিয়ার ভাই বোনেরা, আমার প্রজন্মের ভাই ভাতিজারা, আসসালামু আলাইকুম। মোটামুটি সব কথাই বলা হয়ে গেছে। আমি খালি 1টা কি 1.5 মিনিট সময় নেব, কারণ আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করব তারপরে যখন উনি আমাদের প্রধান অতিথির কথা শুনবার জন্য। মেজর জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে আমরা আজকে এখানে পৌঁছাতাম না। মেজর জিয়াউর রহমান, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, উনি মুক্তিযুদ্ধের ডাক দিলেন, তার মানে উনি মুক্তিযুদ্ধ। সেই কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে জয়েন করলাম, আমরা মুক্তিযোদ্ধা হলাম। সে না হলে মুক্তিযুদ্ধ হতো না, আমরা মুক্তিযুদ্ধ হতে পারতাম না। আজকে আমরা এত গর্ব নিয়ে গত 44 বছর কি পেলাম না পেলাম সেটা নিয়ে আমরা তর্কে যাব না, কিন্তু আমরা মুক্তিযোদ্ধা হয়ে যেভাবে চলি সমাজে সেই সম্মান আমরা পেতাম না। একজন ক্ষণজন্মা পুরুষ 42 বছর বয়সে উনি পৃথিবী থেকে চলে গেছেন, 3টা বছর এই পরিচালনা করতে পেরেছেন এই বাংলাদেশকে। তার সেই অবদান আজ পর্যন্ত, সেটার উপরে সেই ভিত রচনা করে গিয়েছিলেন
সেটার উপরে বাংলাদেশ আজও চলছে। সেই সব কথার মধ্যেও যাব না। তার সততা, তার দূরদৃষ্টি, তার অনেস্টি অফ পারপাস আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। আজকে অনেক কথা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, ৭১ নিয়ে, 47 থেকে চলে আসছে 2025-এ। তো এই সমস্ত কথার মধ্যে আমি যাব না, অনেক কথা বলা হয়ে গেছে, আপনারা সবাই সবকিছু জানেন। আমি আমার প্রজন্মের ভাই ভাতিজাদেরকে বলবো, তোমরা তৈরি হও। তোমাদের কাছ থেকে আশা করব যে তোমরা প্রত্যেকে এক একজন জিয়া হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা সামনে থাকব, আর তোমরা জিয়াউর রহমানের সেই দেওয়া দায়িত্ব তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আর কোনো কথার মধ্যে যাব না, অনেক কিছু বলার ছিল, সময় অনেক ক্ষেপণ হয়েছে। আজকে মুক্তিযোদ্ধা ভাইয়েরা অনেক দূর দূর থেকে এসছেন, আপনাদেরকে সামনে রেখে আমরা কথা বলি। আপনারা না আসলে আমাদের এটা পরিপূর্ণ হয় না। আপনাদের সবাইকে আমরা কথা বলতে দিতে পারি না, আমরা সবাই আপনাদের সবাইকে আমরা মঞ্চে থাকতে পারি না। সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে। কিন্তু আমরা একটা দলে এইভাবেই চলে। কাজে আপনারা কেউ দয়া করে মনে ক্ষুণ্ণতা নেবেন না। আপনাদের এখানে আসার জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা বারবার আমাদের ডাকে আসেন। আমার বোনেরাও কিছু এসছে, শেরপুর থেকেও নুরজাহান আপা এসছেন, এরকম অনেকে এসছেন অনেক দূর দূরান্ত থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আসবার জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে আসবে বীরের বেশে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ। তারপরে দিচ্ছি। যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি। 1971 সালে সেই কঠিন সময়ে তিনি নিয়মিতভাবে দর্শন ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করেছিলেন। ছোটকালের একমাত্র পূর্ণাঙ্গ ব্রিগেড অধিনায়ক হিসেবে মহান স্বাধীনতার ঘোষক আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান বীরত্বের সাথে একই ভাবনা থেকে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ হয়েছে শুরু করে আবার যুদ্ধ অংশগ্রহণ করেছেন 6 নির্বাচিত সংসদ সদস্য, তার পিতাও 3 নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রধানমন্ত্রী ছিলেন সততার পরীক্ষায় 138 আমরা মনে করি জাতি প্রতিবাদের বীর বিক্রম সততার পরীক্ষায় উত্তীর্ণ একজন মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শিক উত্তরসূরি, আমাদের প্রিয় অভিভাবক, মুক্তিযুদ্ধের অন্যতম অবদান, এর স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সবাইকে অনুরোধ করবো বক্তব্যটা শোনার সময় একটু কথা বলেন না, আমরা তার বক্তব্যটা মন দিয়ে শুনতে চাই। বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্ট্যান্ডটা আছে নাকি না? বিসমিল্লাহির রহমানির রহিম।
একটু ধৈর্য ধরেন, আমি বেশি সময় নেব না। আচ্ছা, 10 সেকেন্ড অপেক্ষা করেন, ওনারা ছবি তুলে চলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মানব আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সুযোগ্য সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আব্দুল সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন আলাল সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি সময় নেব না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনারা একটু চুপ করলে আমার বলতে সুবিধা হয়। আমার আগে যারা বক্তব্য দিয়েছে এরা খুবই নামি দামি বক্তা, চমৎকার বলেন। আমি অত গুছিয়ে বলতে পারবো না, তো একটু সময় দেন আমাকে, একটু ধৈর্য ধরেন। প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি রিজার্ভ ফোর্স কমান্ডার, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে, যিনি জাতির এক ক্রান্তি লগ্নে এই দেশের স্বাধীনতা ঘোষণা করে জনগণকে এক বিরাট বিপদ থেকে রক্ষা করেছেন, বাঙালি জাতির ইতিহাসকে প্রবাহমান রাখতে যথাযোগ্য ভূমিকা রেখেছেন। সেই শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। এই সভায় বসে খবর পেলাম মুক্তিযুদ্ধের আরেকজন বিখ্যাত সমরনায়ক, 3 নম্বর সেক্টর কমান্ডার, এয়ারফোর্স কমান্ডার, স্বাধীনতার পর প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাধ্যক্ষ মেজর জেনারেল শফিউল্লাহ বীরুত্তম, তিনি একটু আগে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এটি কামনা করি। জিয়াউর রহমান এক কিংবদন্তির নাম। জিয়াউর রহমানের বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম। মুক্তিযোদ্ধার যদি একজন রোল মডেল বেছে নিতে হয়, মুক্তিযোদ্ধারা কেমন ছিলেন যাদেরকে বর্তমান প্রজন্ম দেখেনি, একজন ব্যক্তির নাম করলে আমাদেরকে জিয়াউর রহমানের নামই নিতে হয়। কারণ মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযুদ্ধের ত্যাগ, তিতিক্ষা, চরিত্রিক গুণাবলী থাকতে হবে, তাহলে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা। 4 বছর এই রাষ্ট্র শাসন করার পর, অত্যন্ত ক্ষমতাধর রাষ্ট্রপতি থাকার পর, যখন তিনি মৃত্যুবরণ করলেন, দেখা গেল ব্যাংকে তার কোনো টাকা পয়সা নাই, এই বিশাল বাংলাদেশে তার কোনো জমি নাই, কোনো ধন সম্পত্তি তিনি রেখে যাননি। তিনি তো মুক্তিযোদ্ধা। অনেক মুক্তিযোদ্ধা আমরা জানি, নাম কাওয়াস্তে মুক্তিযোদ্ধা শুধু সীমান্ত অতিক্রম করেছেন, যার জীবন কোনোদিন বিপন্ন হয় নাই, কোনো শত্রু সৈন্যের সাথে তার দেখাও হয় নাই, তাকে মেশিন গানের গুলি বৃষ্টির মধ্যে দিয়ে শত্রুর বাংকারে ঝাঁপিয়ে পড়তে হয়নি। তাকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে জেনেছি মিরপুর, মোহাম্মদপুর, অন্যান্য অঞ্চলে বাড়িঘর দখল করার সময় কিংবা লুটপাটের কালে বোঝা গেছে যে তিনি একজন মুক্তিযোদ্ধা। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধারা, এবং তাদের অনেকেই এখনো পাদপ্রতিবের অন্তরালেই রয়ে গিয়েছেন, যাদের মধ্যে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই যে স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন, মুক্তিযুদ্ধ এত বছর পরে মাঝে মাঝে চিন্তা হয়, ভাইরে প্লিজ জাস্ট গিভ মি 10 মিনিটস, গিভ মি 10 মিনিটস। অনেক বছর হয়ে গেছে, 53 বছর আগে
মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। এখানে আমার সামনে উপস্থিত লাল টুপি পরা, সাদা দাড়ি তাদের, এরা তখন বয়সে তরুণ ছিল, স্কুলের ছাত্র কিংবা কলেজের ছাত্র। এ কথা বলাই বাহুল্য, যদি মুক্তিযুদ্ধ না হতো তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? না। তো মুক্তিযুদ্ধ কারা করেছিল? আমরা করেছি। জিয়াউর রহমানের আগে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল। যেই মুহূর্তে পাকিস্তানিরা বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঢাকায় একটি গণহত্যা শুরু করেছে, রাজনৈতিক নেতারা প্রাণপণে পালিয়ে গিয়েছেন পাশের দেশে। অরক্ষিত জনগণকে রক্ষা করার জন্য, প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য যখন কাউকে খুঁজে পাওয়া যায় নাই, সে সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা অস্ত্র হাতে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে সামিল হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তার স্বাধীনতা ঘোষণা জনগণকে অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে, সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে যে হ্যাঁ, বাঙালি লড়াই যোদ্ধার জাতি, তারা প্রতিরোধ করতে জানে। এবং আলজেরিয়া, কিউবা, ভিয়েতনাম, বিভিন্ন দেশে দেশে যে যুদ্ধ হয়েছে, সেই গৌরবময় উপাখ্যান শুরু করেছে আবার বাংলাদেশের ছাত্র জনতার সৈনিক, বীর সৈনিকেরা। এই মুক্তিযুদ্ধ যদি আমরা শুরু করতে না করতাম, তাহলে দেখা যেত 1 মাস পরেই ভারতে যারা আশ্রয় গ্রহণ করেছে, জাতীয় সংসদ, প্রাদেশিক সংসদের সদস্যরা ফিরে আসতো, শেখ মুজিবুর রহমানকে হয়তো আবারও প্রধানমন্ত্রী করা হতো, কিন্তু এই দেশটা পাকিস্তানি থেকে যেত, আজও পাকিস্তান থেকে যেত। আমরা এই 24 বছরের বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা যারা সৈনিক ছিলাম, সাধারণ ছাত্র ছিল, যুবক ছিল, আমরা মা বোনের ইজ্জত রক্ষার্থে অস্ত্র ধারণ করেছি, জীবন হেলায় বিপন্ন করেছি। অনেক মানুষ, অনেক মুক্তিযোদ্ধা আত্মাহুতি দিয়েছে একটি স্বাধীন দেশের জন্য। কিন্তু বাঙালি এক অদ্ভুত জাতি, তারা সহজে বীরদেরকে স্থান দিতে চায় না। অধিকাংশ মানুষ লেপের তলায় শুয়ে শুয়ে চুপচাপ হয়তো রেডিও শুনেছে, কিংবা গ্রামান্তরে পালিয়ে বেরিয়েছে। যুদ্ধ করার সাহস যাদের ছিল না, যাদের যৌবন থাকা সত্ত্বেও যারা যুদ্ধে যায় নাই, তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ কাজ করে। তারা তখন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচারে লিপ্ত হয়। স্বাধীনতা পরে পরে মুক্তিযোদ্ধাদেরকে বলা হতো হাজি, হাজি সাহেবরা এসেছেন। তারপরে যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে, তাদেরকে উপযুক্ত সম্মান প্রদর্শনেও তাদের মধ্যে অনেক কার্পণ্য রয়েছে, যার ফলশ্রুতি হিসাবে আজকে এই 1.5 মাসের একটি গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দিতে চায় এক ধরনের ছাত্র জনতা, এক ধরনের যুবকরা। এই যে 1.5 মাসের যে সংগ্রাম, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামে বিএনপির 422 জন শহীদ হয়েছে। টোটাল সৈনিকের সংখ্যা 1000-এর কিছু বেশি, 422 জনই বিএনপির সদস্য ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা যায়নি, একজনও শহীদ হয়নি। অথচ সব কৃতিত্ব আজকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিতে চায়। অথচ আমরা জানি এক পর্যায়ে এই আন্দোলন স্তীমিত হয়ে গিয়েছিল, তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এসে নতুনভাবে যোগদান করায় এই আন্দোলন আবার গতিবেগ ফিরে পায়। তার সাথে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ছাত্র যুবক। তারা জীবন উৎসর্গ করার জন্য শপথবদ্ধ হয়ে ঢাকা এবং অন্যান্য অঞ্চলে রাজপথে অবতীর্ণ হয়েছে, যে কারণেই এই 1.5 মাসের এই বিপ্লবটিকে অতি অল্প সময়ের মধ্যেই আমরা বিজয় লাভ করতে সক্ষম হয়েছি। আমার আগে আরেকজন বক্তা বলেছেন যে আল্লাহরও একটি রহমতের মধ্যে ছিল। এত অপমান, এত দুঃশাসন, এত লুটপাটের পর, যেহেতু অনেক শক্তিশালী কোয়ার্টার প্রতিবেশী রাষ্ট্র তাদের সাহায্যের সহযোগিতায় ছিল, এই সময় আল্লাহর সাহায্য আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য ছিল। এবং যেই কারণেই শেষ পর্যন্ত আল্লাহর হস্তক্ষেপের ফলেই, তার রহমতের কারণেই এই হায়না সরকার, ফ্যাসিস্ট সরকার এত নির্মমভাবে পরাজিত হয়ে লজ্জাজনকভাবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। গত 16টি বছর ধরে বিএনপি নেতৃবৃন্দ যেভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ফ্যাসিস্ট হাসিনার এই দুঃশাসনের বিরুদ্ধে, বাংলাদেশের ইতিহাসে কেন এশিয়া মহাদেশে কোনো দেশের ইতিহাসে এই ধরনের সংগ্রামের কোনো নজির নাই। এত মানুষ জীবন দিয়েছে, কতভাবে আমরা নির্যাতিত হয়েছি,
পিতা মারা গেছে, জেলখানার থেকে পুত্র এসেছে ডান্ডাবাড়ি পরে বাবার জানাজায় অংশগ্রহণ করেছে। এই চিত্র আমাদের সবার সামনে রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্মম অত্যাচার আগে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। এই ধরনের রক্তের স্রোত পেরিয়ে আমরা এই দুঃশাসনকে বিদায় করতে সক্ষম হয়েছি। এখন আমাদের প্রয়োজন একটি জাতীয় ঐক্য। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের চেয়ারপারসন বেগম জিয়া যাওয়ার আগেও সবাইকে বলে গিয়েছেন, আমরা তার বিমান আরোহণের আগে আমরা স্থায়ী কমিটির সদস্যরা তার বিমানের গ্যাংওয়ের পাশে দাঁড়িয়েছিলাম। শেষ কথাটি তিনি কষ্ট করে বলে গিয়েছেন যে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। আমরা বলতে তিনি সারা দেশবাসীকেই বলেছেন, দেশবাসীর উদ্দেশ্যে তিনি এটি বলেছেন যে দেশবাসী ঐক্যবদ্ধ থাকবেন। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক সংগ্রামের পর আমরা এই দুঃশাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছি। আজকে যদি এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতো, তাহলে এই যে এত অপকর্ম তারা করে গিয়েছে তো আমরা জানতে পারতাম না। এমন একটা মিডিয়া গোষ্ঠী তিনি রেখে গিয়েছেন যাদের একমাত্র কাজ ছিল তেল দেওয়া। বিদেশ থেকে ফিরে আসলে যেইভাবে তাকে তেল মর্দন করত, আমাদের তো লজ্জা হতো, তাদের লজ্জা হয় কিনা জানি না। এগুলো কি ধরনের প্রশ্ন উত্তর বিদেশ সফরের পর আমরা টেলিভিশনে লাইভ দেখতে পেতাম। পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা চুরি করেছে হেলিকপ্টারে ঘুরে, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য, অনির্বাচিত বিনা ভোটের প্রধানমন্ত্রী। তাদের এমপি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা বাদই দিলাম, গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ড লেভেলে পর্যন্ত যে সমস্ত আওয়ামী লীগের কর্মীরা রয়েছে, লুটপাটের ফলে তারা লুটপাটের সাম্রাজ্য তৈরি করেছে। দেশে বিদেশে অগাধ বিত্ত অর্থ সম্পদ তারা রেখেছে। একটা প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী 360টি বাড়ি শুধু লন্ডন শহরে, আমেরিকাতে আছে, দুবাইতে আছে। কি ধরনের ঐতিহাসিক লুটপাট তারা করে গিয়েছে। বাংলাদেশের কেন, পৃথিবীর কোন ইতিহাসে কোন দল এরকম ব্যাপক লুটপাট করেছে তার কোনো উদাহরণ আর ভবিষ্যতে পাওয়া যাবে না। এরপরে আমরা সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে, বিএনপি এবং অন্যান্য বিরোধী দল এবং ছাত্র জনতারও অনেকে ত্যাগ স্বীকার করেছে, যার ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। সুতরাং এই সময় আমাদের উচিত সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। বিশেষ করে এই সরকারের প্রতি একটা জিনিস আমাদের বলতেই হয়, এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে, অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। এদের মধ্যে 2-1 ছাড়া এমন কোন উপদেষ্টা নাই যিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, একটা কথা বলেছেন মিডিয়াতে দুঃশাসনের বিরুদ্ধে, খুঁজে পাওয়া যাবে না। তারা নিরুপদ্রব জীবন কাটিয়েছেন। এখন সুযোগ হয়ে গেছে, বাড়ি হয়তো একটা পার্টিকুলার জেলায়, এই সুযোগে কিংবা অন্য কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগে আজকে উপদেষ্টা পরিষদে বসে গিয়েছেন। বসুন, কিন্তু ভুলে যাবেন না আপনাদের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং ক্ষমতা হস্তান্তর করা। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু এই কথা তারা বলে না, ভুলে গিয়েছে। এরশাদের স্বৈরশাসন আমরা দেখেছি, ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল, এরশাদের চুল কম ছিল, চুল কাটতে নাপিতের খুব অসুবিধা হতো। গেলে যখন দেখে যে চুল কাটতে অসুবিধা, নাপিত একটা প্রশ্ন করতো, স্যার ইলেকশন দিবেন কবে? এইটা শুনলেই তার চুল খাড়া হয়ে যেত, তখন সে আরামে চুল কাটতে পারত। এই সরকারদের একই অবস্থা, ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। আমি ক্ষুদ্র মানুষ, এখানে আলালের তো কয়েকশো মামলা, সালাম ফজলুদের সবারই অসংখ্য মামলা, আমিও 5 বার জেলে গিয়েছি। আমরা তো অনেক ত্যাগ স্বীকার করেছি, সাজা পেয়েছি। সর্বশেষে যাওয়ার আগে আমাকে 2 বছরের সাজা দিয়ে গেল, আমি নাকি জনতা ব্যাংকের বাস পুড়িয়েছি। 34 বছর আগে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি তাদের বাস পোড়াতে গিয়েছি, সাজা একটা দিয়ে গিয়েছে। যাই হোক, কষ্ট লাগে অনেক। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা অন্যের কৃতিত্ব সম্মান করি। বিশেষ করে শহীদ আবু সাইদ, তিনি তো
চিরকালের হিরো বাংলাদেশের। যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন, তাদের গুলি গ্রহণ করেছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, যুগ যুগ ধরে অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব। আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি, আগামীতেও করব। সকলের এই দুঃসাহসকে, সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি, কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই 17 বছর সংগ্রাম করার পর পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে, বিশেষ করে যারা বয়সে এত কম। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না, আমরা এটি আশা করি না। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান, এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। তো যান, ঘুরে ঘুরে আসেন, জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, 71 কিছু না, 47 কিছুই না। আরে ভাই, 71 তো দেখেন না, 71 সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গপালের মতো ধরে যশোর ক্যান্টনমেন্টে 8 ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি, ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি, জানতাম না বাস্তব পরিস্থিতি। বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল খিতিবদিয়া। ভার্জিন রিজনে তৈরি আরএফএল ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। আরএফএল ইউপিভিসি ডোর স্থায়িত্ব ও সৌন্দর্যের। সেখানে যাওয়ার পর দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এদের মধ্যে থেকে 500 ছাত্রকে আমি ভর্তি করেছিলাম আমার ব্যাটালিয়নে, যার 100 জীবন দিয়েছে রণাঙ্গনে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম। সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি, কল্পনাও করতে পারবেন না। খালি ভীতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন, বীরশ্রেষ্ঠদেরকে দেখেন নাই, 71-এর লড়াকু তরুণদেরকে দেখেন নাই। এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, ভারত স্বাধীন করে নাই। ভারতের অংশগ্রহণ না হলেও আমরা দেশ স্বাধীন হতাম। এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গন্ডগোল শুরু করেছে, তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে, তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে। বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান, আম গাছ কেটে নিয়ে যান, নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন। আমরা নীরবে অবলোকন করছি। ভুলে যাবেন না, এই দেশটা যুদ্ধ করে আমরা 71 সালে স্বাধীন করেছি। প্রয়োজন হয় আবারও ইনশাআল্লাহ আমরা যুদ্ধের ময়দানে। একবার 27 বছর বয়সে যুদ্ধ করেছি, এখন 81 বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করব সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে, আমি বারবার বলেছি আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব, কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো, যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের ছিনিমিনি খেলতে না পারে। এখন যারা ক্ষমতায় এসেছেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া না, সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়, পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিয়েন। কিন্তু প্লিজ গণতন্ত্রকে অবহেলা করবেন না। স্বাধীন দেশের রক্ষা কবচ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র খুব ভালো না, ভালো ব্যবস্থা না, কিন্তু এর চাইতে ভালো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে, জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে। এখন একটা কথা, উপদেষ্টাদের কথা মনে হয় ইলেকশন দিলেই বিএনপি এসে পড়বে। তো ভাই, এটা তো আমাদের দোষ না। বছরের বছর সংগ্রাম দিয়ে, রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি। বিএনপি বারবার নির্বাচিত হয়েছে সুষ্ঠু ইলেকশনে শহীদ জিয়া রহমানের আদর্শকে ধারণ করে। আমরা সেই আদর্শ ধারণ করে আগামী দিনে পথ চলতে চাই। আমরা 31 দফা দিয়েছি, তার আগে আমাদের চেয়ারপারসন বেগম জিয়া ভিশন দিয়েছেন। আমরা সব দিক দিয়েই গণতান্ত্রিক ব্যবস্থাকে শিরোধার্য করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। সুতরাং নির্বাচনকে ভয় পাবেন না,
বিএনপি যে নির্বাচনে বিজয়ী হবে এটা তো কোনো গ্যারান্টি নাই। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন, কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা